আতি আদালতে মোহাম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি কোনো অভিজ্ঞতা ছাড়াই রাজনীতিতে নেমে পড়েছেন। আজহার সাহেব, এখনো অবধি আমরা দেখে এসেছি আপনার কলার ওঠানো থাকতো, রোল্ড আপ কলারওয়ালা শার্ট পরতেন। এখন তো আপনি কুর্তা পায়জামা পরে পুরো নেতার মতো এসেছেন। আরে আপনি তো আমায় আজকেই বললেন যে আজ আপকি আদালতে শো হবে, তাই সোজা পার্লামেন্ট থেকে চলে এলাম। আর আমি টি শার্ট পরার সুযোগই পেলাম না, আপনি আমায় সুযোগই দিলেন না। কি করব? আচ্ছা, আমি ভেবেছিলাম আপনার যে স্টাইল ধরন একদম বদলে গেছে। না মানে আমি বদলে যাইনি, একই আছি। তবে এখন দেখুন, পার্লামেন্টে তো আপনি কলার তুলে যেতে পারবেন না, কারণ হাউসের তো একটা ডেকোরাম থাকে, সেটা আপনাকে মেনটেন করতেই হয়। ওটা কিন্তু দরকার। যখন পাবলিক প্লেসে বেরোবেন তখন সেই কলার উঠিয়ে স্টাইলই বেরোবেন। হ্যাঁ, চেষ্টা করব। দেখুন, পাবলিক তো এটাও আজকাল পাবলিক আজকাল এটাও এই ড্রেসও আজকাল খুব পছন্দ করছে। কারণ আমি যখন ক্যাম্পেনিং করছিলাম মোরাদাবাদে, তো লোকজন আমি যখন কুর্তা পাজামা পরি, লোকজন বলতো, ছেলেরা বলতো যে আজহার ভাই আপনার এসব পড়ার দরকার নেই, আপনি টি শার্ট আর জিন্সই পরুন। কিন্তু এখানে যখন পার্লামেন্টে এলাম, লোকজন বলছে যে আপনাকে কুর্তা পাজামাতে দারুণ মানাচ্ছে। তো নাকি যেমন আপনাকে এতটাই ভালো দেখতে যেটা পরেন সেটাই মানিয়ে যায়? বলতে পারেন। এটা তো ওনাদেরই জিজ্ঞাসা করুন। দেখুন, ক্রিকেটে তো আমরা আপনার রেকর্ড দেখেছি, অসাধারণ রেকর্ড রয়েছে। আপনার ক্যাপ্টেনশিপে টিম ম্যাচ জিতেছে, সবকিছু করেছেন। কিন্তু রাজনীতিতে আপনার কোনো রেকর্ড ছিল না। 15 দিন আগে আপনি পার্টি জয়েন করলেন আর টিকিট নিয়ে সোজা ময়দানে নেমে পড়লেন। হ্যাঁ, দেখুন, যে রেকর্ড সেটা তো এখনই হবে না। আমি তো সবেমাত্র পলিটিক্সে এসেছি। আগে তো যেমনটা ক্রিকেটেও যতক্ষণ টেস্ট ম্যাচ খেলিনি, তখন রেকর্ড তৈরি হয়নি। তো এখন যখন আমি পলিটিক্সে এসেছি, আমি তো এখানে একেবারে নতুন। এখন আমি প্রতিদিন যাচ্ছি। দেখুন, আজ পার্লামেন্টের ৪র্থ দিন হলো। তো ইনশাল্লাহ শিখে নেব। ওখানেও রেকর্ড করার চেষ্টা করব। আর এখানে এসে আপনাকে প্রশ্ন করব। কিন্তু ক্রিকেটে তো আপনার হাতে হয় বল থাকতো বা ব্যাট থাকতো, আপনি জানতে পারতেন যে কোথায় কোথায় ফিল্ডার দাঁড়িয়ে আছে। হ্যাঁ। কিন্তু এখানে তো জানতে পারবেন না, লক্ষ লক্ষ মানুষের ব্যাপার এখানে। না, আমি খুবই ভাগ্যবান যে যখন আমি ক্রিকেট খেলতাম, সেখানে আমায় ৫ জন লোক সিলেক্ট করতেন। এখানে তো আমাকে লক্ষ লক্ষ লোক সিলেক্ট করছেন, ইলেক্ট করছেন। তো আমি মনে করি যে যখন ওনারা আমায় ইলেক্ট করেছেন, আমাকে হেল্পও করবেন, আর আমিও ওনাদের অবশ্যই হেল্প করব, ওনাদের সাহায্য করব। মোরাদাবাদের সঙ্গে তো আপনার কোনো সম্পর্ক ছিল না, তাহলে কি আপনি হায়দ্রাবাদে থাকেন, সেখানে বাদ আছে, মোরাদাবাদেও বাদ আছে, সেই জন্য আপনাকে ওখানে ক্যান্ডিডেট বাছা না, হলো? এতে সম্পর্ক তো অবশ্যই রয়েছে। কারণ আপনি হয়তো জানেন না, ৩৫০ বছর আগে হায়দ্রাবাদে যে রুস্তম খান ছিলেন, উনি মোরাদাবাদ দখল করেছিলেন। তো আমার মনে হয় যে উনি যে কাজটা ফেলে রেখে গিয়েছিলেন, আমি মনে করি যে ৩৫০ বছর পর আমি সেই কাজটাই করতে এসেছি। এটা সত্যি একদম সঠিক হিস্ট্রি, কোনো ভুল কথা বলছি না আপনাকে, একদম সঠিক কথা। কিন্তু ৩.৫ বছরের পুরনো জিনিস আপনি মানুষকে মনে করলেন, তাহলে কি এবার কবর থেকে মৃতদেহ তুলবেন নাকি? কবরে কোনো মৃতদেহই নেই, কোথাও মৃতদেহ দেখাই যাচ্ছে না, নিজেকে নতুন জিনিস করতে হবে। কিন্তু এটা কি ঠিক? ইলেকশনে যখন আপনাকে টিকিট দেওয়া হয়, অনেক জায়গায় ট্রাই করা হয়েছিল। প্রথমে ঠিক হলো সেকেন্দ্রাবাদ থেকে লড়বেন, তারপর রাজস্থানের টোক থেকে, তারপর ইউপির মিরাট থেকে লড়বেন, আর তারপর মোরাদাবাদে সিট খালি পাওয়া গেল আর ওখানেই দাঁড়িয়ে পড়লেন। না, আমার তো ইন্টারেস্টই ছিল না, ইলেকশন লড়ার ইন্টারেস্টই ছিল না। যখন ম্যাডামের সঙ্গে আলাপ হয়েছিল, আমি বলেছিলাম শুধু ক্যাম্পেনিং করব। বাট ওখানে রীতাজির সঙ্গে আমার আলাপ হয়। রীতা ম্যাডাম, উনি আমায় দেখেন আর একদম সোজা বলে দেন, আপনাকে মোরাদাবাদ থেকে লড়তে হবে, ইউপি থেকে। আমি বললাম, ম্যাডাম আমার ইলেকশন লড়ার ইচ্ছেই নেই, কারণ যেমনটা আপনি বললেন, বাট আমার কোনো এক্সপিরিয়েন্সই ছিল না। তো আমি সেটাই বলেছিলাম যে আমার কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি কিছুই করতে পারবো না। বাট এমনই পরিস্থিতি হয়ে গেল যে আমাকে লড়তে হলো। আর আমি মনে করি যে আমি খুবই ভাগ্যবান। ওখানে গেলাম আর মানুষ, যখন আমি প্রথমবার গেলাম, তো খুবই ভালোবাসা দিয়েছেন আর খুবই ভালোভাবে ওয়েলকাম করেছেন। এই সমস্ত যে কনস্টিটুয়েন্সি যেখানে আপনাকে দাঁড় করানোর কথা হচ্ছিল, এগুলো সেই কনস্টিটুয়েন্সি যেখানে অনেক বেশি সংখ্যায় মুসলিম রয়েছেন। তাহলে হ্যাঁ। আপনি হয়তো এই জন্য মোরাদাবাদে বেশি ভোট পেয়েছেন, কারণ সমস্ত মুসলমানরা যথেষ্ট ভোট দিয়েছেন আপনাকে। না, এমন কোনো ব্যাপার নয়। কারণ আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, আমি ৬০,০০০ আর ৭০,০০০-এর মাঝামাঝি হিন্দু ভোটও পেয়েছি। তো আমি মনে করি এই প্রথমবার ওখানে একটা সেকুলার টাইপের ইলেকশন হয়েছে। কারণ আগে যিনি জিততেন, ওখানকার লোকেরা এর এমনটাই আগে বলছে। যারা এমপি ছিলেন, একদম সেই লম্বা দাড়িওয়ালা যিনি মৌলানা ছিলেন, উনি ওখানকার এমপি ছিলেন। না, না, এখন একটু ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন নতুন প্রজন্মের ছেলেরা রয়েছে, তো তারা এখন ইয়াং লোককেই চায়। আর আপনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন মোরাদাবাদের জনগণকে। না, প্রতিশ্রুতি তো কি বলুন তো, কি বলবো, ওখানে প্রচুর সমস্যা রয়েছে। আমি যখন মোরাদাবাদ গেলাম, আমি ভেবেছিলাম যে এটা পিতলনগরী আর খুব দারুণ একটা সিটি।
আর লোকজন বলেছিল সব থেকে বেশি ফরেন এক্সচেঞ্জ এখান থেকেই ইন্ডিয়াতে আসে। তো আমি ভেবেছিলাম একটু হয়তো ডেভেলপমেন্ট হয়েছে এখানে, বাট আমি ওখানে গিয়ে দেখি ওখানে কোনো রকম ডেভেলপমেন্টই হয়নি। এমনিতে আমি গোটা ইউপিতেই ক্যাম্পেনিং করেছিলাম, ওখানে তো বটেই, আমি আরও যেখানে গিয়েছিলাম সেখানে কোনো রকম উন্নতি বা তো কি ডেভেলপমেন্টের দেখলেন চিহ্নই আপনি? দেখতে পাইনি। আপনি হয়তো এই প্রথমবার এইভাবে গ্রামে গ্রামে আসলে ওখানে ঘুরলেন। আসলে ওখানে পভার্টি অনেক রয়েছে, আর ইলেকট্রিসিটি বিদ্যুতের অনেক প্রবলেম রয়েছে, আর বড় বড় স্কুলও নেই। আর ছেলেপুলেরা যেমন আমরা দিনের বেলা যখন ক্যাম্পেনিং করছিলাম, কত ছেলে, বাট ওরা কোনো কাজই করে না, শুধু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ঘুরে বেড়ায়। তো আমি মনে করি যদি এই ছেলেপুলেরা যারা এত ভালো, প্রত্যেক ছেলেপুলের মধ্যে একটা ট্যালেন্ট থাকে, তাই যদি আপনি তাকে ভালো লেখাপড়া করার একটা ভালো জায়গা দেন আর ওদের বোঝানো হয়, তাহলে আমি মনে করি যে প্রতিটা ছেলে ভালো লেখাপড়া করতে পারে। আর ওখানে উন্নতিরও তেমন কোনো চিহ্ন নেই, আর হেলথও ঠিকঠাক নেই। আপনি হয়তো বিশ্বাস করবেন না, যখন আমি একবার ক্যাম্পেন করছিলাম, তো 2-3 জন মহিলা আমায় বলেন, মানে অলমোস্ট 70 থেকে 75 বছরের মধ্যে বয়স হবে, বলতে থাকেন যে জানো বাবা, আমরা জীবনে কখনোই বিদ্যুৎ দেখিনি, আমাদের আজ বয়স 75-73 ইয়ার্স হয়ে গেল। তো আমার খুবই খারাপ লাগলো। আমি মনে করি যে যখন ইন্ডিয়া এত এগিয়ে গেছে, 21st সেঞ্চুরি থেকেও এগিয়ে গেছে, তো আমি মনে করি প্রতিটা গ্রামে, প্রতিটা ছোট ছোট এলাকায় বিদ্যুৎ পৌঁছানোটা খুবই দরকার। বিদ্যুৎ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কিন্তু আজাদ সাহেব, যেমনটা আপনি দেখেছেন যে এখানে যদি বিদ্যুৎ না থাকতো, এখানে বসতেও পারতাম না, প্রোগ্রাম প্রোগ্রাম চলতো হতো না, না, সবাইকে কালো কালো দেখাতো। সব কালো দেখাতো। কিন্তু আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, এরকম প্রতিশ্রুতি তো সব নেতারাই দেয়। যারাই ভোটে লড়ে তারাই বলে থাকে যে আমরা আপনাকে বিদ্যুৎ দেব, আপনাদের জল দেব, আপনাদের সিভার দেব, স্কুল খুলবো, হাসপাতাল খুলবো। আপনার ভাষণও আমি শুনেছি হ্যাঁ। ইলেকশনের সময়। আপনিও ওই রকমই নেতাদের মতো প্রতিশ্রুতি দিয়েছেন, কথা রাখবেন তো? ইনশাল্লাহ আমি তো সম্পূর্ণ চেষ্টা করব। মানে আমি একটু ডিফারেন্ট টাইপের নেতা, কারণ আমি একজন খেলোয়াড়, আমি জানি কতটা কঠিন হয়। যখন আমি ছোট ছিলাম, যখন খেলতাম, আমারও খুব প্রবলেম হতো। এত সহজ ছিল না খেলাধুলা। কখনো কখনো এরকম হতো যে আমাকে 8-10 কিলোমিটার তো পায়ে হেঁটেই যেতে হতো গ্রাউন্ডে পৌঁছানোর জন্য। এরপর সব থেকে কঠিন কাজ ছিল যখন প্র্যাকটিসের পর বাড়ি ফিরতাম, তখনও 5-6 কিলোমিটার প্রায় হেঁটেই ফিরতে হতো। তাই আমি মনে করি যে এখন ইন্ডিয়া এত এগিয়ে গেছে, ছেলেরা যারা রয়েছে, আমার মতো পরিশ্রম যদি করতে হতো, সেটা আজকালকার ছেলেদের যদি করতে হতো, আমার মনে হয় না তোমরা করতে পারবে কিনা। তবে যদি করতে পারো তো খুবই ভালো হয়। বাট আমি মনে করি, আর আজকাল এত ভালো মোড অফ ট্রান্সপোর্ট হয়ে গেছে, ছোট ছোট ছেলে মেয়েদের বাইক রয়েছে, সেই জায়গায় আমাদের কপালে তো সাইকেলও জুটতো না। তো আপনি বলছেন যে বদলে যাওয়া সমাজে একজন করতাম? বদলে যাওয়া নেতা আজহারউদ্দিনকে পেয়েছে মোরাদাবাদের জনগণ। তো আপনি কথা রাখবেন? ইনশাল্লাহ আমি পুরো চেষ্টা করব, কারণ পাবলিক আমাকে বেছে নিয়েছেন। তো আমি মনে করি আমার একটা মরাল আর সম্পূর্ণ রেসপন্সিবিলিটি রয়েছে যে আমি ওদের জন্য কাজ করব।